তুমি কি কখনো ভেবে দেখেছো জাপানি শিক্ষার্থীরা কেন এত অদ্ভুত রকমের স্মার্ট? তারা এত কিছু কিভাবে মনে রাখে? তাদের ভাষা, কাঞ্জি অক্ষর, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক সবকিছু এত নিখুঁতভাবে মনে রাখা কি সত্যিই সম্ভব? বইয়ের পাতা উল্টাতেই যেন তারা সবকিছু বুঝে ফেলে, মুখস্থ করে ফেলে, মনে রেখে দেয় বছরের পর বছর। কেন তাদের এই মনে রাখার ক্ষমতা এত তীক্ষ্ণ, এত নিখুঁত? এটা কি কোনো জেনেটিক প্রতিভা, নাকি তারা এমন কোনো গোপন পদ্ধতি জানে যা আমাদের জানা নেই? আসলে এর পেছনে আছে কিছু বিশেষ মানসিকতা, কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আর প্রতিদিনের শৃঙ্খলা। মোটিভ 1.0-র আজকের ভিডিওতে তুমি জানবে সেই 5টি শক্তিশালী কৌশল যা জাপানি শিক্ষার্থীদের মেমরি সিস্টেমকে বিশ্বের সেরা করে তুলেছে। আর সবচেয়ে ভালো খবর হলো, এই কৌশলগুলো তুমি নিজের পড়াশোনা এবং জীবনের নানা কাজে ব্যবহার করতে পারো। শুধু দরকার একটু ভিন্নভাবে চিন্তার ও নিয়মিত চর্চা। তো চলো শুরু করা যাক আজকের এই মেমরি ট্রেনিং জার্নি। আর ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বোনাস টিপস থাকবে। টেকনিক নাম্বার 1, অ্যাক্টিভ রিকল। তোমার সাথে কি কখনো এমনটা হয়েছে যে একটা বিষয় কয়েকবার পড়ার পরেও মনে থাকছে না? তবে শুনে রাখো, শুধু বারবার পড়লে হয় না। যেটা মনে রাখতে চাও তা নিজের মস্তিষ্ক দিয়ে বারবার আইডেন্টিফাই করতে শেখো। এই কৌশলকে বলা হয় অ্যাক্টিভ রিকল, বাংলায় যাকে বলা হয় সক্রিয় মনে রাখার কৌশল। জাপানি শিক্ষার্থীরা এই পদ্ধতিটাই দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করে। অ্যাক্টিভ রিকল মানে হলো তুমি যা পড়ছো সেটা নিজে নিজে মনে করার চেষ্টা করা। তুমি বই থেকে পড়লে সেটা শুধু চোখ দিয়ে দেখা হয়, কিন্তু অ্যাক্টিভ রিকল শেখায় বই বন্ধ করে নিজের মাথা দিয়ে উত্তর দাও, নিজেকে প্রশ্ন করো, উত্তর খোঁজো, আর সেটা নিজের ভাষায় বলো। একটা গবেষণায় দেখা গিয়েছে যারা শুধু পড়ে তারা 20% থেকে 30% মনে রাখতে পারে, কিন্তু যারা অ্যাক্টিভ রিকল করে তারা 70% থেকে 80% পর্যন্ত মনে রাখতে পারে। টেকনিক নাম্বার 2, স্পেসড রেপিটেশন বা বিরতির পুনরাবৃত্তি। তুমি তোমার ভুলে যাওয়ার অভ্যেসটা বদলাতে পারো এই স্পেসড রেপিটেশন দিয়ে। তুমি কি কখনো এমনটা বলেছো যে কিছুদিন আগেই তো পড়লাম কিন্তু এখন কিছুই মনে নেই? একবার ভাবো তো, সেই পড়াটা তুমি কতবার পড়েছো? সমস্যাটা হলো তুমি হয়তো পড়েছো ঠিকই, কিন্তু পড়ার সময়টা একবারই, আর সেটাই বড় ভুল। জাপানি শিক্ষার্থীরা এই ভুলটা করে না। তারা জানে শেখা মানেই শুধু একবার মুখস্থ করা নয়, বরং সময় দিয়ে বারবার মনে করিয়ে দেওয়া। আর এজন্যই তারা ব্যবহার করে এই অসাধারণ কৌশল। এটা হলো এমন এক পদ্ধতি যা শেখার ধরনই বদলে দেয়। স্পেসড রেপিটিশনের মূল কথা হলো একই জিনিস বারবার পড়ো, কিন্তু নির্দিষ্ট সময়ের বিরতিতে। কারণ মানুষের মস্তিষ্ক তথ্য ভুলে যেতে চায়। তুমি যদি তথ্যটাকে সময় সময় মনে করিয়ে না দাও, সেটা হারিয়ে যাবে। এই পদ্ধতি তোমার মস্তিষ্ককে বলে এই তথ্যটার বারবার পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ, তাই এটাকে মনে রাখতে হবে। চলো এবার একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি প্রথম দিন নতুন কিছু শিখলে বা পড়লে, দ্বিতীয় দিন সেটা রিভিশন করলে, পঞ্চম দিনে আরেকবার রিভিশন, এবং দশম দিনে আরেকবার, সব শেষে 20তম দিনে আরেকবার। এভাবে রিভিশনের সময় মাঝে মাঝে বিরতি থাকলে তুমি যে কোনো তথ্য অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারো। এটা এক ধরনের মস্তিষ্কের ট্রেনিং যা স্মৃতিকে পাথরের মতো শক্ত করে তোলে। জাপানি শিক্ষার্থীরা প্রচুর ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে। তারা মোবাইলে অ্যাঙ্কি, কুইজলেটের মতো অ্যাপ ব্যবহার করে, যেখানে এক একটি তথ্য কার্ডের মতো সাজানো থাকে। যখনই তারা দেখে এই তথ্যটা আমি ভুলে যাচ্ছি, তখনই তারা সেটা রিভিশনের সময়সীমা কমিয়ে আনে। আর যে তথ্যগুলো তারা ভালো মনে রাখতে পারে সেগুলোকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। এভাবেই তারা কোনটা ভুলে যাচ্ছে আর কোনটা মনে আছে তা নিয়েও কাজ করে। মানুষের মস্তিষ্কে তথ্য সংরক্ষণের ক্ষমতা একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করে। এবিংহাউস ফরজেটিং কার্ভ নামের একটা গবেষণা বলছে তুমি যদি 24 ঘন্টার মধ্যে রিভিশন না করো তাহলে 70% পর্যন্ত ভুলে যেতে পারো। স্পেসড রেপিটেশন এই ভুলে যাওয়ার হারকে কমিয়ে 90% পর্যন্ত ধারণযোগ্য করেছে। জাপানিরা পারে কারণ তারা জানে মেধা জন্মগত নয়, মেধা তৈরি হয় নিয়মিত স্মরণে। টেকনিক নাম্বার 3, ভিজুয়াল মেমরি বা চিত্রভিত্তিক স্মৃতি। জাপানি শিক্ষার্থীরা কেবল চোখ দিয়ে না, তারা মস্তিষ্ক দিয়ে অনুভব করে। আমাদের মস্তিষ্ক কিন্তু শব্দের চেয়ে ছবি অনেক বেশি পছন্দ করে। একটা গবেষণায় দেখা গেছে মানুষ টেক্সটের তুলনায় ছবি 65% সময় ধরে মনে রাখতে পারে। জাপানি শিক্ষার্থীরা এই বৈজ্ঞানিক সত্যটাই কাজে লাগায়। তাদের বইয়ে থাকে চার্ট, ম্যাপ, স্কেচ, এমনকি কালার কোডেড নোট। আমাদের মস্তিষ্ক একটা প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার মতো। যখন আমরা কোনো তথ্যকে ছবি বা চিত্রে রূপ দেই, তখন মস্তিষ্ক সেটাকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করে এবং সহজে খুঁজে পায়। উদাহরণ হিসাবে শরীরে রক্ত চলাচলের বিষয়টা পড়তে গিয়ে একটা রঙিন চিত্র আঁকতে পারো। লাল রঙে হার্ট থেকে বের হয়ে যাওয়া রক্ত আঁকো, আর নীল রঙে আঁকো ফেরত আসা রক্ত। তাহলে দেখবে দীর্ঘদিন পরেও চোখ বন্ধ করলেই সেই ছবি ভেসে উঠবে। টেকনিক নাম্বার 4, মাইক্রো লার্নিং।
তুমি যদি এখনও ভাবো যে এক বসায় 1 বা 2 ঘন্টা না পড়লে কিছুই হবে না, তাহলে একটু থামো, কারণ তোমার এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। জাপানি শিক্ষার্থীরা কি করে জানো? তারা জানে একটানা দীর্ঘ সময় ধরে পড়া নয়, বরং ছোট ছোট লার্নিং ইউনিটে লুকিয়ে আছে প্রকৃত স্মার্টনেস। তোমার ব্রেন কখন সবচেয়ে ভালোভাবে কাজ করে জানো? যখন তুমি তাকে প্রেশার না দিয়ে বরং সময় দাও, বিশ্রাম দাও আর ঠিকঠাক ব্রেক দাও। আর এই ধারণা থেকেই এসেছে এক অসাধারণ টেকনিক, যাকে বলা হয় পোমোডোরো টেকনিক। প্রথমে টেকনিকে তুমি যদি পড়ো অথবা কাজ করো, তবে সেটা হবে 25 মিনিট, তারপর 5 মিনিট বিশ্রাম নাও। আর এই 30 মিনিটকে বলা হয় একটা প্রোমোডোরো সেশন। 4টা প্রোমোডোরো সেশন শেষে 15 অথবা 20 মিনিটের বড় একটা ব্রেক। এভাবে ব্রেনে চাপ পড়ে না, বরং সতেজ থাকে এবং তোমার মনোযোগ ও রিটেনশন দুটোই বাড়ে। এখন ধরো তুমি 1 ঘন্টা পড়তে চাও, তখন তুমি সেটাকে 2 ভাগে ভাগ করো। 25 মিনিট পড়লে, তারপর 5 মিনিটের ব্রেক, আবার 25 মিনিট পড়লে আরেকটি 5 মিনিটের ব্রেক। আর এই ছোট ছোট লার্নিং সেশনগুলোই তোমার মনকে বোর হতে দেয় না, বরং প্রতিটা সেশনে তুমি থাকো ফ্রেশ ও এনার্জেটিক। টেকনিক নাম্বার 5, টিচ টু লার্ন, অর্থাৎ শিখে শেখাও। তুমি কি জানো শেখার সবচেয়ে শক্তিশালী উপায় কি? না, শুধু মুখস্থ করা নয়, অথবা শুধু টিচারের লেকচার শোনা নয়, বরং সবচেয়ে কার্যকর উপায় হলো তুমি যা শিখছো সেটা অন্য কাউকে শেখানোর চেষ্টা করা। এটাকে বলে টিচ টু লার্ন, বা শেখার পর শেখানোর কৌশল। এটা কোনো আবিষ্কার নয়, বরং বহুদিন ধরেই জাপানি শিক্ষার্থীরা এই কৌশল নিজেদের পড়াশোনায় ব্যবহার করে আসছে। তারা জানে যখন তুমি কাউকে বোঝাতে পারো, তখন তুমি সত্যিকারের বিষয়টা বুঝছো। মানব মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে শেখে তখন যখন সেটা তথ্যকে ভেঙে অন্যকে বোঝাতে চেষ্টা করে। ফাইনম্যান টেকনিক নামে পরিচিত একটা কৌশলে বলা হয়, যদি তুমি কোনো জটিল বিষয়কে এমনভাবে ব্যাখ্যা করতে পারো যেন একজন শিশু বুঝতে পারে, তবে তুমি সত্যিই সেটা বুঝতে পারছো। যখন তুমি অন্যকে বোঝাতে সক্ষম হবে, তখন মস্তিষ্ক শুধু তথ্য সংগ্রহ করে না, বরং তথ্য বিশ্লেষণ করে, লজিক্যাল লিঙ্ক তৈরি করে, ভুলগুলো খুঁজে বের করে আর মনে গেঁথে ফেলে। জাপানি শিক্ষার্থীরা কি করে জানো? সেখানকার অনেক ছাত্রছাত্রী ক্লাস শেষে বন্ধুদের পড়ায়। তারা ছোট ছোট গ্রুপে বসে আজকের শেখার বিষয়গুলো একে অন্যকে বোঝায়। কেউ কেউ নিজের মতো করে কল্পনা করে, আর এই প্রক্রিয়ায় তারা নিজেদের শেখাটাকেও আরও শক্ত করে ফেলে। এখন প্রশ্ন, তুমি কিভাবে এই কৌশলটিকে কাজে লাগাবে? এর উত্তরটা খুবই সহজ। যে বিষয়টা শিখলে সেটাই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুকে বোঝাও, না থাকলে ছোট ভাই বোনকেও বোঝাতে পারো। এছাড়াও মনে মনে নিজেকে শিক্ষক ভাবতে পারো। এরপর একটা কাগজে বিষয়টা লেখো আর নিজেই পড়াও, যেন মনে হয় তুমি টিচার। বন্ধুরা, এবার সেই সিক্রেট টিপসটা শেয়ার করছি যেটা শুরুতে বলেছিলাম। গানবারু ও কাইজেন হলো জাপানি শিক্ষার্থীদের সাফল্যের একটি বড় রহস্য। গানবারু হলো হাল না ছাড়ার মানসিকতা। গানবারু জাপানি ভাষার একটি শব্দ, যার অর্থ শেষ পর্যন্ত লড়ে যাওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া, কঠিন হলেও টিকে থাকা। জাপানি শিক্ষার্থীরা মনে করে কঠিন কোনো কিছুতে থেমে যাওয়া নয়, বরং তখনই সবচেয়ে বেশি চেষ্টা করা দরকার। কেননা তাদের শেখানো হয় পরিশ্রমের বিকল্প নেই। তাই প্রশ্ন যতই কঠিন হোক না কেন, কিংবা চোখে যতই ঘুম পাক না কেন, তারা চেষ্টা থামায় না। তুমি যখন পড়তে বসো, তখন মোবাইলে আসা নোটিফিকেশন তোমার মনোযোগ হারানোর কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু গানবারু শেখায় যা করার দরকার শুধুমাত্র সেটাই করো। অন্যদিকে কাইজেন হলো প্রতিদিন 1% উন্নতির দেখা পাওয়া। কাইজেন মানে প্রতিদিন ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ক্রমাগত উন্নয়ন। জাপানি শিক্ষার্থীরা জানে বড় লক্ষ্যে পৌঁছতে হলে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয়। তারা জানে স্মৃতিশক্তি হুট করে বাড়ে না, শেখা হুট করে হয় না, কিন্তু প্রতিদিন 1% উন্নতি হলে সেটা বছরে গিয়ে দাঁড়ায় 365%-এ। চলো বাস্তব একটা উদাহরণ দেখি। ধরো তুমি ইংরেজি শব্দ মুখস্থ করতে চাও। আজ তুমি 5টি শব্দ মুখস্থ করলে, কাল 6টি, পরশু 7টি। এভাবে ধীরে ধীরে মাত্র একটি শব্দ বাড়িয়ে পড়লে মাস শেষে তোমার মুখস্থ হবে 150 থেকে 200টি শব্দ, আর 1 বছরে তা গিয়ে দাঁড়াবে 2000-এর বেশি শব্দে। অর্থাৎ বুঝতেই পারছো, শুধুমাত্র প্রতিদিন একটু চেষ্টা করলে মাত্র 1 বছরে তুমি ইংরেজি ভাষায় কতটা পারদর্শী হতে পারবে। বন্ধুরা, যদি তুমি জাপানিজদের মতো নিয়মিত চেষ্টা করো, পাশাপাশি সময়ের মূল্য বোঝো এবং ছোট বিষয়কে গুরুত্ব দাও, তাহলে তোমার স্মৃতিশক্তিও জাপানিজদের মতো পাওয়ারফুল হয়ে উঠবে। তুমিও পারবে যে কোনো কঠিন পরীক্ষায় সফল হতে, চাকরির ইন্টারভিউতে সাবলীলভাবে প্রশ্নের উত্তর দিতে বা নিজের লক্ষ্য পূরণ করতে। এছাড়াও জাপানিজদের এই কৌশলগুলো শুধু মেমোরির জন্য না, জীবনের অনেক ক্ষেত্রেই কাজে আসবে। আশা করি আজকের এই ভিডিওটাও তোমার জীবনে কোনো না কোনো কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে মোটিভ 1.0-র সঙ্গে সাথী থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।